খেয়াল রেখে। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। মানুষ বানায়া পাঠাইলে আল্লাহ, মানুষ আর হইলাম কই। আজকে ভিডিওতে আমরা জানবো সেই 10 জন নেতা বা সাহসী সৈনিকদের কথা যারা মৃত্যুর পরেও অমর হয়ে আজীবন বেঁচে থাকবে লাখো কোটি মানুষের হৃদয়ে। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছে, আবার কারো প্রাণ কেড়ে নিয়েছে দেশের শত্রুরা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ভিডিওর শুরুতেই রয়েছে বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদি। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। শরীফ ওসমান হাদি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, পাশাপাশি তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। মূলত তার স্পষ্টভাষী ও ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি বাংলাদেশের একজন সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি আসন্ন নির্বাচনে ঢাকা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গত শুক্রবার নির্বাচনী প্রচারণায় বের হলে মোটরসাইকেলে করে আসা 2 অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। কিন্তু দুঃখজনকভাবে তিনি সিঙ্গাপুর থেকে আর জীবিত ফিরে আসতে পারেননি। দেশে ফিরেছেন কফিনবন্দি লাশ হয়ে। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠ। আমি সঞ্চয়, আমি ধরণী, আমি ব্রত সম্মুখে যাহা পাই যাই চূর্ণী, আমি মুক্ত জীবন আনন্দ। আমি ধরণী, আমি ব্রত সম্মুখে যাহা পাই যাই চূর্ণী। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দি, আমি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। এরপরে রয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আরেক দেশপ্রেমিক আবু সাইদ। গুলি খাইছে একটা। দেশের জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করলেন। পুলিশের গুলির সামনে তার বুক পেতে দিয়ে বুকে বুলেট নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব। আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাইদ ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনে নতুন মোড় নেয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5-এ বৃত্তি পাইছে। তারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই। রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না। তার এই আত্মত্যাগের ঋণ জাতি কখনো ভুলবে না। এরপর রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধ। আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের ডেকে ডেকে পানি ও বিস্কিট বিলাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই একটি গুলি লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভেসে যায় পুরো স্থান। আর ঘটনাস্থলে সেখানেই তিনি শহীদ হন। মীর মুগ্ধ ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং একই সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় পুরো একজন শিক্ষার্থী। তার মানবিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখবে সারা জীবন। এরপর আছে সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী। 2024 সালের 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আটক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী ও ইসকন সদস্যদের হামলায় তিনি নিহত হন। প্রকাশ্যে রাস্তায় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে তার এই হত্যার বিচার আজও বাংলার মাটিতে সম্পন্ন হয়নি। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এরপর রয়েছে তোফাজ্জল হোসেন। মানুষ বানায়া পাঠাইলে আল্লাহ, মানুষ আর হইলাম কই।
যদি বাঁচায়া না রাখো তবে কেন খাওয়াইছিলা ভাত? 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তাকে আটক করা হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থী নির্মম মারধরে গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়, এরপরে তাকে আবারও মারধর করা হয়। তোফাজ্জল হোসেন ছিলেন একজন আওয়ামী লীগ অনুসারী এবং ছাত্রলীগ কর্মী। এবং সর্বোপরি ধর্মনিরপেক্ষতা, আমরা ধর্মের নামে কেউ যেন কোনো কলুষিত করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনায় কঠোর এবং দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করি। তেমনি আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন আবরার ফাহাদ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের সেরা বাংলা হলে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনার পর আবরার ফাহাদের বাবা 29 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 3 জন আসামি পলাতক রয়েছে। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি ভারত বিদ্বেষী কথা বলতেন এবং ফেসবুকে রাজনৈতিক লেখালেখি করতেন। প্রকাশের এই স্বাধীনতার কারণে তাকে প্রাণ দিতে হয়, যা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। এরপর রয়েছে দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক খণ্ড বাঁচতে চাই। তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামিক পণ্ডিত, প্রভাবশালী বক্তা, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে 2013 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। দাঁড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে, এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। 2023 সালের 14 আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তার এই মৃত্যুকে ঘিরে বিতর্ক রয়েছে। অনেকের অভিযোগ তাকে তৎকালীন সরকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। এরপর আমাদের লিস্টে রয়েছে শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ড। চট্টগ্রামের রাউজান থানার কলেজ ছাত্র হৃদয়কে হত্যা করে তারই পাহাড়ি এলাকার 5 বন্ধু। এক বন্ধুর সঙ্গে সামান্য কথা কাটাকাটি ও পূর্বের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখানো হয়। সেখানে নিয়ে গিয়ে হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাকে হত্যা করার পর তার মাংস রান্না করে খেয়ে ফেলে তারা, যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক ও ভয়ঙ্কর মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকে তখন বলেছিল হাড্ডি কখনো গুস্ত হয় না এবং উপজাতি কখনো বন্ধু হয় না। এই ঘটনাটি আজও বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে মানুষের মনে আতঙ্ক রয়ে গেছে। এরপর রয়েছে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। যার চশমাটা ছিল দূরবীন, তর্জনী তলোয়ার, আগুন ঝরানো। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী তাকে 4টি গুলি করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস আরো 2টি গুলি চালায়। তদন্তে উঠে আসে মেজর সিনহা ওসি প্রদীপ কুমার দাসের একাধিক অপকর্মের সম্পর্কে জেনে গিয়েছিল। এসব তথ্য প্রকাশ পেলে নিজের পেশাগত জীবন ও ক্ষমতার অপব্যবহার ফাঁস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করে ওসি প্রদীপ। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই হত্যাকাণ্ডের দায়ে লিয়াকত আলী ও ওসি প্রদীপকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়া বাংলাদেশে আরো এমন অনেক হত্যাকাণ্ড কিংবা সাহসী মানুষ আছেন যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সবার প্রতি সম্মান প্রদর্শন করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।